সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোর বাতায়নের প্ল্যাটফর্ম থেকে যুক্তিবিদ্যার ক্লাসে তোমরা যারা জয়েন করতে যাচ্ছ বা জয়েন করেছো তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা আশা করি সকলে ভালো আছো। এক সপ্তাহ পরে আবার যুক্তিবিদ্যার ক্লাসে আমরা হাজির হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এই কদিন ভালো করে পড়াশোনা করেছো। আমরা নতুন একটা অধ্যায় শুরু করেছি, তোমরা জানো। যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা আমরা শুরু করেছি। তো শিক্ষার্থীদের সাথে সাথে আরো যারা আমার এই ক্লাসটি উপভোগ করছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমরা যৌক্তিক সংজ্ঞা অধ্যায়টি পড়ছি। এটি হচ্ছে যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। আশা করি তোমরা সকলে বই কিনে ফেলেছো। তোমরা সবাই বই কিনেছো, আশা করি তোমরা একটু পড়াশোনা শুরু করে দিয়েছো, অনেকদিন হয়ে যাচ্ছে। সো দ্বিতীয় পত্রে যদি কেউ কিনে না থাকো তাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা বইটা কিনে ফেলো, ঠিক আছে? যেহেতু আমরা দুইটি পত্রই পড়াচ্ছি। আর একটি বিষয় হচ্ছে আজকের ক্লাসটি ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও ক্লাস শুরু হয়ে গেছে। খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ হচ্ছে যে অধ্যায়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে খুব সহজ, না বুঝতে পারলে একটু জটিল। সো আমরা একটু বোঝার জন্য ক্লাসটি খুব মনোযোগের সাথে করব। ওকে, সো আমরা যৌক্তিক সংজ্ঞা অধ্যায়টি শুরু করে দিয়েছি অলরেডি। আমরা গত দিনের ক্লাসে যৌক্তিক সংজ্ঞা কাকে বলে সেটা পড়েছি, যৌক্তিক সংজ্ঞা কিভাবে গঠিত হয় সেটা পড়েছি। তোমরা আজকে আমাকে ফার্স্টেই কে কোথা থেকে জয়েন করেছো, নতুন করে জয়েন করলে বলে দিবে তো অবশ্যই, সাথে একটু আনসার লিখে দিবে যে যৌক্তিক সংজ্ঞায় সংজ্ঞা কি নিয়ে গঠিত হয়। লিখবে, তোমাদের কোশ্চেনটা আজকে আমি দিচ্ছি, সেটা হচ্ছে সংজ্ঞা কোন কোন পদ নিয়ে গঠিত হয়, কোন কোন পদ নিয়ে গঠিত। ওকে, আমাকে এটা বলে দিবে সংজ্ঞা কোন কোন পদ নিয়ে গঠিত। বলতে আমরা সংজ্ঞায় যে বলি যে কি জাত্যার্থ নিয়ে গঠিত, আরো ক্লিয়ার করে দিই তোমাদের আনসারটা। সংজ্ঞা আমরা বলি জাত্যার্থের উল্লেখ করি। তাহলে আমাকে আরো স্পষ্ট করে বলো যে সংজ্ঞার জাত্যার্থ কোন কোন পদ নিয়ে গঠিত। দেখি কে কে জয়েন করেছে, আমি একটু দেখে নিই। ওয়ালাইকুম আসসালাম স্বাধীনা মিসবা উদ্দিন, ভালো আছি। নিপা আছো, নানিগঞ্জ দেবেন্দ্র কলেজ, ও আচ্ছা। তারপর সাবিনা ইয়াসমিন, ভালো আছি। হাবিব, ওয়ালাইকুম আসসালাম। সকলেই আশা করি ভালো আছো তোমরা। ঐশী কবির আছো, শিমু খান জয়েন করে ফেলেছো, ভেরি গুড। আখি আফরিন আছো, শিমু আছো, হ্যাঁ সকলে আছো। নাফিসা আছো, শিমু, ওকে ভেরি গুড। রিপন চক্রবর্তী, এটা কি সেকেন্ড লজিক মানে হ্যাঁ, লজিকের সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়টা। ওকে, তাহলে সংজ্ঞার জাত্যার্থ কোন কোন পদ নিয়ে গঠিত আমাকে একটু বলে দাও। সংজ্ঞার জাত্যার্থ কোন কোন পদ নিয়ে গঠিত, দেখি তোমাদের মনে আছে কিনা। আগের পড়া যদি মনে না থাকে তাহলে তো পরেরটাতে যাওয়াটা। সংজ্ঞার জাত্যার্থ কোন কোন পদ নিয়ে গঠিত, এটা আমাকে একটু আনসার করে দিতে হবে। দেখি কি কেমন আনসার করতে পারো। আচ্ছা, সেই আনসারে যাওয়ার তোমরা আনসারটা করতে থাকো, আমি একটু ততক্ষণে এই ক্লাসটা একটু বলে নিই। যুক্তি সংজ্ঞার আমরা নতুন যে অধ্যায়টা অংশটা শুরু করব, সেটা হচ্ছে যে সংজ্ঞা এবং বর্ণনার পার্থক্য পড়ব। সংজ্ঞা এবং বর্ণনার পার্থক্য। দেখো, আমরা যেহেতু সংজ্ঞা শিখছি, এই সংজ্ঞার কাজ হচ্ছে পদের অর্থ সুস্পষ্ট করা। তো সংজ্ঞার কাজের সাথে বর্ণনা কাজের মিল রয়েছে, তাই না? সংজ্ঞা আর বর্ণনার কাজের মিল রয়েছে। আমরা যখন কোনো একটি পদের বর্ণনা দিই, সেটিও আমাদের উদ্দেশ্য থাকে যে ওই পদের অর্থ সুস্পষ্ট করা। আবার সংজ্ঞা দিই, সেটার উদ্দেশ্য পদের অর্থ সুস্পষ্ট করা। তাই এদের মধ্যে একটা মিল আসে বলে সংজ্ঞা আর বর্ণনার মধ্যে সূক্ষ্মাতি পার্থক্য রয়েছে, সেটা ক্লিয়ার করা। এবং এটা পরীক্ষায় আসে, এই টপিকটা আসে যে সংজ্ঞা বলতে কি বুঝো, বর্ণনা বলতে কি বুঝো। বাট সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য কি আলোচনা করো, বা সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো। সো সংজ্ঞা ও বর্ণনার আমরা সাদৃশ্য দেখবো এবং বৈসাদৃশ্য দেখবো। ফার্স্ট অফ অল আমরা সংজ্ঞা কাকে বলে জেনেছি, তাই না? যে কোনো পদের অর্থ সুস্পষ্ট করার উদ্দেশ্যে যখন ওই পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা হয়, সেটা হচ্ছে রুনি আনসার করে ফেলেছে, আসন্নতম জাতি আর বিভেদক লক্ষণ। ভেরি গুড রুনি, থ্যাংক ইউ। ওকে, তাহলে যুক্তি সংজ্ঞার একজনের আনসার পেয়েছি। আর সবাই কি ভুলে গিয়েছো? আনসার, নাকি পড়াশোনা করনি একটু? ক্লাসের আগে একটু পারলে একটু দেখে নিবে, আগের পড়াগুলো একটু দেখে নিবে, তাহলে ভালো হবে, যেহেতু আমি কোশ্চেন করি। আর আগের পড়া মনে থাকলে একটু সুবিধা হয়। ওকে, জসিমউদ্দিন, আচ্ছা, রাইসা তাসনিম, ওকে, রাউজান গভর্নমেন্ট কলেজ চিটাগাং থেকে না, রাউজান, ওকে। উম্মে আইমান চলে এসেছে, ভেরি গুড। সেতু, গুড মর্নিং। ওকে, তাহলে সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে আমরা যেটা বলছিলাম মিলের জায়গায় রয়েছে। আমরা সংজ্ঞার
সংজ্ঞা জানি, যৌক্তিক সংজ্ঞার সংজ্ঞা জানি। আমরা এটা আসলে যৌক্তিক সংজ্ঞা নিয়ে কথা বলছি। তো আর বর্ণনা কাকে বলে? বর্ণনাও হচ্ছে যখন কোনো বর্ণনা একটা প্রক্রিয়া, যে কোনো পদকে যখন আমরা একটা যে প্রক্রিয়ায় কি করি, কোনো পদকে বিবৃত করি বা কোনো পদের অর্থকে সহজভাবে বর্ণনা করা হয়, সেটাই হচ্ছে বর্ণনা। কোনো পদের অর্থকে যখন আমরা বিবৃত করি, কোনো পদকে যখন আমরা কি করি, কোনো পদের অর্থ স্পষ্ট করার জন্য যে বিবৃতি তাই হচ্ছে বর্ণনা। ওকে, তো এই বিবৃতিটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমরা এখানে যেমন দেখাবো ধরাবাঁধা নিয়ম বলে দিলাম যে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। দিস ইজ ইয়োর ফার্স্ট ক্লাস, হুমায়রা হিমু, ভেরি গুড, কংগ্রাচুলেশন এবং ওয়েলকাম। ঠিক আছে, ক্লাস করো, রেগুলার ক্লাস করো, যদি লজিক থাকে ভালো করে ক্লাস করলে আশা করি তোমাদের হচ্ছে যে উপকার হবে। ওকে, তাহলে যৌক্তিক সংজ্ঞা আর বর্ণনার মধ্যে আমাদের উদ্দেশ্যের দিক থেকে মিল রয়েছে। আমরা সংজ্ঞাটা শিখে ফেললাম বর্ণনার, যে বর্ণনার সংজ্ঞাও হচ্ছে কি, কোনো পদ, বর্ণনা হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো পদের অর্থ বিবৃত করা হয়। এই ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নিয়ম কানুন নেই, এই কথাটি উল্লেখ করে দিতে পারো বর্ণনার ক্ষেত্রে। তাহলে আমরা ফার্স্টেই যৌক্তিক সংজ্ঞার সাথে বর্ণনার সাদৃশ্যটা দেখে নিব। সাদৃশ্য বা মিল কোথায় রয়েছে? যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনাকে যদি আমি মাঝখানে একটা দাগ দিয়ে দিই, যদিও সাদৃশ্যের সময় আমি দাগ দিই না, সাদৃশ্য পড়ছি আমরা এখন, তো সাদৃশ্য দেখি মিল কি কি রয়েছে। সেটা হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে যে উভয়ে কি করে, পদের অর্থ স্পষ্ট করে। ফার্স্টে যে কথাটি বললাম, সংজ্ঞাও কি করে, পদের অর্থ স্পষ্ট করে, বর্ণনাও কি করে, পদের অর্থ স্পষ্ট করে। তাহলে প্রথম মিলের যে জায়গাটি রয়েছে সেটা হচ্ছে পদের অর্থ স্পষ্টীকরণ। উভয়ের ক্ষেত্রে এই কাজটি দেখা যায়, পদের অর্থ স্পষ্টীকরণ। ওকে, এটা একটা মিলের জায়গা। দেখো, তারপরে সেকেন্ড যে মিলের জায়গাটা রয়েছে, যে উভয় ক্ষেত্রে আসলে কিসের সংজ্ঞা দেওয়া হয়, মানে পদের গুণ বা বৈশিষ্ট্য উল্লেখ করা হয় উভয় ক্ষেত্রে। দেখো, যৌক্তিক সংজ্ঞাতেও আমরা কিন্তু পদের কি করি, বৈশিষ্ট্য উল্লেখ করি, যে এ হচ্ছে জীব, মানুষ হচ্ছে জীব, মানুষের বুদ্ধিবৃত্তি আছে, এটা কি বৈশিষ্ট্য উল্লেখ করা হয় না? আবার বর্ণনার ক্ষেত্রেও মানুষের, যদি তুমি বলো মানুষের পা আছে, এ আছে, তা আছে, মানুষের বুদ্ধি আছে, সেগুলো বৈশিষ্ট্য উল্লেখ করা হয়, তাই না? মানে এটা যদিও আসন্নতম জাতি আর বিভেদক লক্ষণ বলে আমরা স্পেসিফিক করে দিচ্ছি, সেজন্য তো পৃথক, বাট মিলের জায়গাটা হচ্ছে যে অ্যাটলিস্ট এখানেও বৈশিষ্ট্য উল্লেখ করা হয়, বর্ণনাতেও বৈশিষ্ট্য উল্লেখ করা হয়। উভয় ক্ষেত্রে কি করা হয়, বৈশিষ্ট্য উল্লেখ করা হয়। এদিক থেকে মিল রয়েছে, বৈশিষ্ট্য উল্লেখ, উভয় ক্ষেত্রে বৈশিষ্ট্যের উল্লেখ। ওকে, এই বৈশিষ্ট্যের উল্লেখটা এদিক থেকে মিল রয়েছে, বৈশিষ্ট্য উল্লেখ করা হয়। ঠিক আছে, তাই না? আবার দেখো, আমরা সংজ্ঞা এবং বর্ণনা দুটি কিন্তু বাস্তব ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমরা অনেক সময় সংজ্ঞা দিয়ে যদি বুঝতে না পারি, তারপরে ব্যাপারটা বুঝলি না, এটা তো এমন এমন এমন, তুই কি পান্ডা চিনিস না, পান্ডা এ হচ্ছে বললাম, যে বললে না যে হচ্ছে এমন করে চলে, অমন করে চলে, নাদুস নুদুস, এইটাই অনেক হলো কথা বললাম। এই যে আমরা নানান ভাবে বোঝানোর চেষ্টা করি, যখন সেটা বর্ণনা হয়ে যায়, তাহলে বাস্তব ক্ষেত্রে আমরা আসলে সংজ্ঞাকেও ব্যবহার করি, বর্ণনাকেও ব্যবহার করি। তাই বাস্তব ক্ষেত্রে উভয়েরই ব্যবহার রয়েছে, এদিক থেকে মিল রয়েছে। বাস্তব ক্ষেত্রে বা বাস্তব জীবনে উভয়ের ব্যবহার রয়েছে, তাই না? ব্যবহার রয়েছে। তাহলে সংজ্ঞা আর বর্ণনা এদিক থেকে মিল আছে। আরো একটা মিল রয়েছে, যেটা বলা যায় যে উভয় কি করে, শব্দের অর্থ স্পষ্ট করে। যদিও আমরা পদের অর্থ স্পষ্ট করে বলছি, শব্দের অর্থ বলতে যে নতুন নতুন শব্দ তৈরিতে সাহায্য করে। কি করে? নতুন শব্দ তৈরিতে বা শব্দ ভান্ডার সমৃদ্ধ করতে সাহায্য করে। কারণ যখন বর্ণনা দিয়ে নতুন একটা শব্দ বললা, দিয়ে বুঝাই দিলাম, বর্ণনা করে ব্যাখ্যা করে বুঝাই দেওয়া হয়, সেটা আসলে আলটিমেটলি আমাদের ভোকাবুলারি বাড়ায় না, শব্দ ভান্ডার বাড়াইতে সাহায্য করে, শব্দ ভান্ডার বৃদ্ধিতে সাহায্য করে। এই হচ্ছে আমাদের মিলের জায়গা। আমরা এই পয়েন্টগুলো একটু মনে রাখবো, পড়ার সময় আমরা ঠিক এভাবে শর্ট করে পড়বো, তাহলে আমাদের কিন্তু আনসার করতে সুবিধা হবে। তামান্না আক্তার, এই আখি আফরিন আনসার করেছো, আসন্নতম জাতি বিভেদক, দেরি হলো কেন? নুসরাত নিপা আনসার করেছে, ভেরি গুড, থ্যাংক ইউ, আনসার করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আনসারগুলো আমি পেয়েছি, বেশ কয়েকজনের আনসার পেয়েছি, থ্যাংক ইউ। তাহলে আমরা এই পয়েন্টগুলো একটু লিখে রাখবো এখন খাতায়, যে পদের অর্থ স্পষ্টীকরণ একটা তাদের মিল রয়েছে, উভয় অর্থ স্পষ্ট করে, উভয় ক্ষেত্রে বৈশিষ্ট্যের মিল রয়েছে, উভয় মানে বৈশিষ্ট্যের উল্লেখ করে, এদিক থেকে মিল রয়েছে, উভয়ই বাস্তব জীবনে ব্যবহার করা হয়, এবং উভয়ই পদ সংজ্ঞা এবং বর্ণনা উভয়ই আমাদের কি করে, শব্দ ভান্ডার বৃদ্ধিতে সাহায্য করে। এই সমস্ত বিষয়ে আমরা মিল পেলাম।
আচ্ছা দেখি অমিলের জায়গা বা বৈসাদৃশ্যের জায়গা কোনটা। বৈসাদৃশ্য পড়ছি আমরা, ওকে, বৈসাদৃশ্য। তাহলে দেখো বৈসাদৃশ্য বলতে আমরা অমিল কোথায়, অমিল তো আছেই, তাই না? অমিল রয়েছে। ফার্স্ট কথা হচ্ছে এখানে আমরা যে আগে মিলের জায়গায় বললাম বৈশিষ্ট্য বা গুণের উল্লেখ করা হয় উভয় ক্ষেত্রে, কিন্তু অমিলটা কোথায়, যে এখানে গুরুত্বপূর্ণ একদম মৌলিক বা অপরিহার্য বলতে পারো অপরিহার্য বৈশিষ্ট্য উল্লেখ করা হয়। কি উল্লেখ করা হয়? অপরিহার্য বৈশিষ্ট্য। এদিকে আমরা অপরিহার্য বৈশিষ্ট্য ব্যবহার করি, এখন আমরা দাগ দিয়ে পৃথক করে দিই। আর এদিকে আমরা কি করি, যে কোনো বৈশিষ্ট্য উল্লেখ করি। যে কোনো বৈশিষ্ট্য, আমাদের অপরিহার্য বৈশিষ্ট্য হতে হবে এমন কোনো কথা নেই বর্ণনার ক্ষেত্রে, তাই না? যে কোনো বৈশিষ্ট্য আমরা উল্লেখ করে থাকি বর্ণনার ক্ষেত্রে। যেমন মানুষের, আমি যদি বলি যে মানুষের একটা খুব সিলি একটা বৈশিষ্ট্য, আমি যে কোনো একটা বৈশিষ্ট্য বললাম, যে মানুষের মনে করো যে কালো চুল থাকে কিংবা নখ থাকে, এই সমস্ত কথাবার্তা যদি বলি তাহলে সেগুলো সবই হচ্ছে যে বর্ণনা পর্যায়ে পড়ে যাবে। আচ্ছা, তারপরে রয়েছে যে এই যে অপরিহার্য বৈশিষ্ট্যেরই আরেকটা আমরা যে কি বৈশিষ্ট্য বলছি, এখানে পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয়। পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা বাধ্যতামূলক নাকি, এই কথাটা গুরুত্বপূর্ণ, বাধ্যতামূলক। তুমি চাইলেই অন্য কিছু দিয়ে সংজ্ঞা দিতে পারবে না, সংজ্ঞায়ন করতে পারবে না, বাট বর্ণনাতে তুমি পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা কি তুমি বাধ্য না। এখানে তুমি জাস্ট লিখো বাধ্য না, বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক নয়, জাস্ট এভাবে নোট করবে যে পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা বাধ্যতামূলক যুক্তিক সংজ্ঞার ক্ষেত্রে, আর বর্ণনা ক্ষেত্রে পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা বাধ্যতামূলক নয়। জাস্ট সংক্ষেপে খাওয়াবে, এভাবে নোট করো। আচ্ছা, তারপরে নাম্বার 3 তে আমরা কি বলতে পারি, যুক্তি সংজ্ঞার সাথে বর্ণনার সুনির্দিষ্ট নিয়ম রয়েছে সংজ্ঞার। বর্ণনা সুনির্দিষ্ট নিয়ম নেই, তাই না? সুনির্দিষ্ট এখানে নিয়ম রয়েছে, দেখো সুনির্দিষ্ট নিয়ম, সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, আর এখানে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। আমি জাস্ট নেই লিখলাম কারণ আগের লাইনের সাথে তুমি মিলাই বুঝতে পারবে যে এখানে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। লেখা বুঝতে পারছো কি না দেখো, সুনির্দিষ্ট নিয়ম রয়েছে আর এখানে সুনির্দিষ্ট নিয়ম নেই, কারণ আমরা বলেছি যুক্তি সংজ্ঞায় আমরা নিয়ম মেনে মেনে সংজ্ঞায়ন করব, এরপরে তো আমরা নিয়ম পড়বই, সাথে বর্ণনায় কিন্তু কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তুমি ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে নানান ভাবে বর্ণনা করতে পারো, তাই না? কোনো একটা রচনা লিখতে চাইলে বা বর্ণনা করাইতে চাইলে আমরা নানান ভাবে বর্ণনা করতে পারি। আচ্ছা, এরপরে আরো যে বিষয়টি রয়েছে দেখো, আমরা বলেছি যৌক্তিক সংজ্ঞা কিন্তু শুধুমাত্র শ্রেণীবাচক পদের দিব, মনে আছে? যৌক্তিক সংজ্ঞা আমরা কাদেরকে দিব? শ্রেণীবাচক পদ। আইমান নোট করে নিয়েছো, ভেরি গুড। ওকে, তাহলে দেখো যৌক্তিক সংজ্ঞা আমরা শুধুমাত্র শ্রেণীবাচক পদে দিব বলেছি। তাহলে কি শ্রেণীবাচক পদের যৌক্তিক সংজ্ঞা হয়? শ্রেণীবাচক পদের, এই কথাটাই গুরুত্বপূর্ণ। শ্রেণীবাচক পদের সংজ্ঞায়ন করা হয়, সংজ্ঞায়ন। তুমি জাস্ট লিখে রাখো শ্রেণীবাচক পদের সংজ্ঞায়ন। আর এখানে কি লিখবে, যে এখানে যে কোনো ধরনের পদের কিন্তু বর্ণনা করা যায়। নানান ধরনের পদের আমরা কি করি, যে কোনো পদের আমরা কি করি, বর্ণনা করি। ওকে, সো এখানে যদি আমাদের একটা লিমিটেশন রয়েছে, শুধুমাত্র শ্রেণীবাচক পদগুলো, অবশ্যই নাউন বিশেষ্য পদগুলোর আমরা সংজ্ঞায়ন করি, কিন্তু এখানে যে কোনো পদের আমরা বর্ণনা করতে পারি, বর্ণনা যে কোনো পদের হতে পারে। এটা একটা ভাইটাল ডিফারেন্স। এরপরে আসো নাম্বার 5-এ, আমি নাম্বার 5টা একটু উপরে লিখি, ওই সাদৃশ্য করছি, এটা তো বুঝতেই পারছো তোমরা। 5 নাম্বারটা লিখি। দেখো এই যে আমরা আমরা এই যে বলছি, বারবার বলছি এখানে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, এখানে শ্রেণীবাচক পদেরই সংজ্ঞায়ন করতে হবে, পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, অপরিহার্য বৈশিষ্ট্যই উল্লেখ করতে হবে। তার মানে এটা দেখো, মানে সবকিছুতে তুমি একটা নির্দিষ্ট ফ্রেমের বাইরে যেতে পারবে না। মনে করো যে তোমার একটা দাগ টেনে দিয়েছে, তার বাইরে তুমি দৌড়াইতে পারবে না, শুধু দাগ সোজা করে দৌড়াইতে হবে, তাহলে তুমি এর বাইরে যেতে পারছো না। সকলকে যদি বলে যে সকলকে এই দাগ বেয়ে বেয়ে 2 দাগের মাঝখান দিয়ে যেতে হবে এবং ফাইনাল পর্যন্ত, আলটিমেট লাইন পর্যন্ত যেতে হবে, তাহলে কিন্তু সবাই একই রাস্তায় একই জায়গায় গন্তব্যে পৌঁছাবে। বাট যদি বলা হয় যে কাউকে 10 জনকে দৌড়াইতে শুরু করতে দেওয়া হবে, বলে তোমরা যেই দিক থেকে ইচ্ছা সেই দিক থেকে ঘুরে ঘুরে এসে ওই জায়গায় পৌঁছাতে পারলে হবে। তাহলে 6 জনের রুটটা কিন্তু 6 জনের পথটা কিন্তু ভিন্ন হতে পারে, কেউ এই দিক দিয়ে যাবে, কেউ ওই পাড়ার মধ্যে দিয়ে যাবে, কেউ মেইন রাস্তা দিয়ে যাবে, না এক একজন। তো এই জন্য যৌক্তিক সংজ্ঞাটা হচ্ছে বস্তুগত। কি বস্তুগত শব্দটি এর আগে আমি বুঝিয়েছি, আজকে আবার বোঝাবো। আর বর্ণনা হচ্ছে আত্মগত। বর্ণনা কি? আত্মগত। দেখো আগের পয়েন্টগুলো আমি মুছে দিচ্ছি, এটা একটু বোঝাইতে আমার লাগবে, বস্তুগত আর আত্মগত জায়গা লাগবে।
সেটা হচ্ছে বস্তুগত বলতে আমরা বুঝি কি বলো তো, তোমরা কি বুঝো আমাকে একটু জিজ্ঞাসা করো। নারায়ণ দে, ভালো আছি, আনসার করো, বলো যে বস্তুগতটা কি আর আত্মগতটা কি। একটু যদি তোমরা কমেন্টে জানাইতে পারো, দেখি জানাইতে পারো কিনা তোমরা বুঝো বস্তুগত কি বুঝো এটা। আমি তোমাদেরকে একটু হেল্প করি। সাপোজ মনে করো যে আমি বলছি যে আমার হাতে একটি মার্কার আছে, মার্কার। সো তুমি এটা দেখতে পাচ্ছ, এই বস্তুটি মার্কারই আছে, তার মানে এই কথাটি তুমি বলছো সত্য। আমি আমার হাতে যে মার্কার আর মোবাইল আছে একটা, এর বাইরে কিন্তু হাতে বলতে পারবো না হাতে অন্য কিছু আছে বলতে পারবো না, তাহলে এটা তাহলে বস্তু যেভাবে আছে ঠিক সেভাবেই বলতে হয় আমাদের, তাই না? আর বর্ণনাতে আত্মগত বলছি কারণ এটা বস্তুগত কেন বলছি, কারণ আমার যে নিয়ম বেঁধে দিয়েছে, যে নিয়ম কানুন আমাকে বাধাধারা করে দিয়েছে, আমি সেই নিয়মের মধ্যেই মানুষ পদের সংজ্ঞায়ন শিখেছি আমরা জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি, এই দুটো দিয়ে বলবো। জীববৃত্তি প্লাস, আমি একটু মুছে দিচ্ছি, এগুলো আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি এই দুটিতে আমি কিন্তু বন্দী হয়ে গেছে মানুষ পদের ক্ষেত্রে, আমি আর চাইলেও বাইরে যেতে পারবো না। তাই ঠিক যেভাবে আছে, যেভাবে হওয়ার কথা ঠিক সেভাবে বলেছি, তাই এটি বস্তুগত, যেমনটি ঠিক তেমনটি অবজেক্টিভ ব্যাপারটা। বস্তুনিষ্ঠ বলে না, বস্তুনিষ্ঠ মূল্যায়ন করো, মানে ঠিক যেভাবে হওয়ার কথা সেভাবে মূল্যায়ন করো, এটা হচ্ছে বস্তুগত। আর আত্মগত ব্যাপারটা কি? আত্মগত ব্যাপারটা হচ্ছে তুমি জীববৃত্তি বুদ্ধিবৃত্তির সাথে বললা যে চুল, পা, নখ, দুই পা, আরো কিছু বললা যে কেউ ট্যাবা হয়, কেউ বাটা হয়, কেউ লম্বা হয়, কেউ মোটা হয়, কেউ চিকনা হয়, হাজার কথা বললা। এই সবগুলোই তোমার আত্মগত ব্যাপার, আত্মগত। তুমি তোমার মনে যেমন আসছে তুমি সেভাবে বর্ণনা করছো। তাই এটা তোমার সাবজেক্ট, মানে তুমি একজন সাবজেক্ট, আমি একজন সাবজেক্ট, সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে, ডিপেন্ড করে সাবজেক্টের মানুষটার উপরে সে কিভাবে বর্ণনা করবে। বর্ণনা তার মর্জি মাফিক হয়, তাই এটি হচ্ছে আত্মগত। আর এটি যেহেতু মর্জি মাফিক হয় না, ঠিক যা হওয়া উচিত সেটাই হয়, তাই এটি বস্তুগত। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, বোর্ড ঝাপসা আইমান, প্রবলেম আইমান, একই কথা, আসলে কিছু করার নেই, একটু দেখো আমি বলে নিচ্ছি তোমরা বুঝতে পারবে। আসলে এটা বস্তুগত লিখেছি, পাশে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি লিখেছি, আর এটা আত্মগত লিখেছি, নিচে চুল প্লাস লিপা। আমি কিন্তু দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার মোবাইল আমি দেখতে পাচ্ছি, ক্লাসটা ক্লিয়ার আসছে। আচ্ছা, এরপরে আসো যে যদি এটা বস্তুগত হয় আর এটা যদি আত্মগত হয়, তাহলে বস্তুগতর মূল্য কি কখনো চেঞ্জ হবে? হবে না। তুমি আইমান, আমি জামশেদ, আরেকজন চিমু, আরেকজন সেতু, আরেকজন রুনি, আরেকজন মনে করো যে সুজন, যে যা লিখুক না কেন, সবারই যদি আনসার ঠিক লিখে, তাহলে মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা একই আনসার হবে। সবাই বলবে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, সবাই বলবে। তাহলে সেক্ষেত্রে এর মান কি একই থাকে, মান কি থাকে, একই থাকে, এর মান চেঞ্জ হওয়ার কোনো মানে সম্ভাবনা নাই। কিন্তু বর্ণনা, মানুষ পদের বর্ণনার মান ভিন্ন ভিন্ন হতে পারে। ভিন্ন কেন হতে পারে? মান কি হতে পারে? ভিন্ন হতে পারে, কারণ হচ্ছে এক একজনের বর্ণনা এক এক রকম হবে, তাই না? সো মান তো ভিন্ন হবেই। এই ছিল বেসিক ডিফারেন্স যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে। তাহলে আমরা যৌক্তিক সংজ্ঞা কাকে বলে জানি, বর্ণনা কাকে বলে জানি, তাই না? আর হচ্ছে যে তাদের মধ্যে মিলের জায়গাগুলো আমরা দেখলাম এবং অমিলের জায়গাগুলো দেখলাম। আমরা এই 6টি মূল পয়েন্টগুলো একটু মনে রাখবো এবং খাতায় এভাবে ইনশাল্লাহ, এভাবে না, খাতায় একটু গুছিয়ে লিখবে, বাট এই মনে রাখার জন্য আমরা এইভাবেই পয়েন্ট আউট করবো এবং খাতায় ভালোভাবে ডেলিভার করবো। এটা কিন্তু পরীক্ষায় আসে করছে, ইম্পর্টেন্ট করছে। ওকে, তাহলে ওকে ঠিক আছে, এখন দেখা যাচ্ছে, ভেরি গুড। তাহলে আমি মুছে দিচ্ছি এইটুকু। তাহলে আমরা যৌক্তিক সংজ্ঞা বর্ণনার অংশটি কি পার হয়ে গেলাম। এখন আমরা যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলীতে চলে যাব। ওকে, নিয়মাবলীতে চলে যাব। সেটা হচ্ছে যে যৌক্তিক সংজ্ঞার নিয়ম তো যৌক্তিক সংজ্ঞার রয়েছে, কিন্তু আমরা আজকে আমরা জাস্ট প্রথম নিয়মটি পড়বো। ওকে, যৌক্তিক সংজ্ঞার নিয়মগুলোর মধ্যে আমরা আজকে প্রথম নিয়মটি পড়বো, ঠিক আছে? তো প্রথম নিয়মটি যৌক্তিক সংজ্ঞার কি আমরা সেটাই দেখব। যৌক্তিক সংজ্ঞার নিয়মের মধ্যে প্রথম নিয়মটি কি বলছে? প্রথম নিয়ম সেটা হচ্ছে, এর আগে আমরা যেটা বলে আসলাম সে কথাটি, যে পদের পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে। যে পদের সংজ্ঞা দেয়া হবে, আমি সম্পূর্ণ লিখছি না, যে পদের, আচ্ছা লিখি, যে পদের সংজ্ঞা দেওয়া হবে সে পদের পূর্ণ, এই কথাটি খেয়াল করো, পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে,
উল্লেখ করতে হবে। কমও নয়, এটা আরো এক্সট্রা করে না লিখলেও হয়, লিখলে আরো বেটার হয়। কমও নয় আর বেশিও নয়। ওকে, কম নয়, বেশি নয়, বেশিও নয়। এই হচ্ছে ব্যাপার। যে পদের সংজ্ঞা দেওয়া হবে সে পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে। কম কম জাত্যর্থ বললেও হবে না, বেশি বললেও হবে না, একদম লাইন টু লাইন চলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। খুব সহজ কথাটা। এটা লঙ্ঘন করবে মানে যখন সংজ্ঞা দিতে যে তুমি বা কেউ একজন এটি লঙ্ঘন করবে, তখন নানান ধরনের বিপদের সৃষ্টি হবে বা ভুলের সৃষ্টি হবে। সেই ভুলটাকে আমরা বলি অনুপপত্তি। ভুলকে কি বলি? অনুপপত্তি। ভুল সমান অনুপপত্তি। এই শব্দটিকে আমরা শিখব। আগে আমরা সংজ্ঞাটা আসলে বুঝতে পেরেছি। কথা হচ্ছে সব মুছে দিয়ে দিদি, একটি শব্দ আমি রাখবো, সেটি হচ্ছে দুটি শব্দ রাখবো, যে পূর্ণ জাত্যর্থ। দেখো শুধু রেখেছে কি পূর্ণ জাত্যর্থ। পদের যে পদের সংজ্ঞা দেবো সেই পদের পূর্ণ জাত্যর্থটা উল্লেখ করতে হবে। এইটুকুই হচ্ছে মূল নিয়ম। নিয়মটা হচ্ছে পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে। ওকে, আমি এটুকু মুছে দিচ্ছি। তাহলে এই নিয়মটি যদি না মানি তখন কিছু ভুল হবে। আর যুক্তিবিদ্যায় ভুলকে বলা হয় অনুপপত্তি। অনুপপত্তি শব্দটা তোমরা মানে বুঝতে পারবে। দেখো উৎপত্তি আমরা কি করি, একটি সংজ্ঞা উৎপত্তি করব। তো সংজ্ঞা উৎপত্তি করতে যে আমি ভুল করে ফেললে কি হয়? অনুপপত্তি করে ফেললাম। একটা ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেললাম, মানে অনুপপত্তি হলো। অনুপপত্তি মানে ভুল, এটা সবাইকে মনে রাখতে হবে শব্দটি শুনে, তাছাড়া অনেকে ঘাবড়ায় যাবে। অনুপপত্তি এটা আবার কি শব্দ বাবারে। সো অনুপপত্তি মানে ভুল, আর কিছু না। ঠিক আছে, তো যখন একটা নিয়ম মেনটেন না করবে তখন নানান ধরনের ভুল হবে। মনে করো তুমি মোটরসাইকেল চালাচ্ছ, গাড়ি চালাচ্ছ, সাইকেল চালাচ্ছ, সাইকেল চালাতে নানা ধরনের ভুল হতে পারে। কখনো ব্রেক করতে মনে নাই, অ্যাক্সিডেন্ট করে ফেলেছো। কখনো হচ্ছে তোমার চেন তুলতে মনে নাই, স্ট্যান্ড তুলতে মনে নাই, নানান ভুল হতে পারে। এক একটা নাকি? ঠিক তেমনি আমরা নিয়ম লঙ্ঘন করলেও এক এক ধরনের ভুল হবে। তো প্রথম নিয়মটি লঙ্ঘন করলে 4 ধরনের ভুল হয়। কয় ধরনের ভুল হয়? 4 ধরনের ভুল হতে পারে। 4 ধরনের ভুল সংজ্ঞায়ন হতে পারে। সংজ্ঞায়ন করতে যেয়ে 4 ধরনের ভুল হতে পারে। 4 ধরনের ভুল সংজ্ঞায়ন হতে পারে। ঠিক আছে, যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মটি লঙ্ঘন করলে 4 ধরনের ভুল হতে পারে, যাকে আমরা বলছি 4টি অনুপপত্তি। কয়টি অনুপপত্তি? 4টি অনুপপত্তি। 4টি অনুপপত্তি। ঠিক আছে, আমরা আজকের ক্লাসে টাইম আছে ইনশাআল্লাহ হয়ে যাবে 4টি অনুপপত্তি পড়ে ফেলবো প্রথম নিয়মে। ওকে, 4টি অনুপপত্তি। প্রথমটি তাহলে 4টি মনে থাকলো। আমাদের অনুপপত্তি 4 প্রকার। কি 4 প্রকার পড়ছি? বারবার বলছি 4 প্রকার অনুপপত্তি নিয়ম। প্রথম অনুপপত্তিটা হচ্ছে নাম্বার 1, সেটা হচ্ছে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। আমরা বাহুল্য শব্দটি জাস্ট লিখবো। বাহুল্য শব্দটি গুরুত্বপূর্ণ। বাহুল্য। আচ্ছা, তোমরা বাহুল্য শব্দটা শুনেছো। বাহুল্য মানে অতিরিক্ত। বলে এই বাহুল্য কথাবার্তা বলিস না তো, ভালো লাগছে না, এভাবে বলি আমরা। বাহুল্য মানে হচ্ছে যে যেটার কোনো প্রয়োজন নেই, অতিরিক্ত। ঠিক আছে, বাহুল্য। তো বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। সংজ্ঞাজনিত অনুপপত্তি। ওকে, অনুপপত্তি। দেখো তো অনুপপত্তি শব্দটা তো জানো তুমি, এটাকে তুমি ভুল শব্দ দ্বারা রিপ্লেস করতে পারো, মানে বাহুল্য সংজ্ঞাজনিত ভুল। আর সংজ্ঞাজনিত শব্দটা বুঝো যে সংজ্ঞা মানে সংজ্ঞা দিতে গিয়ে যেহেতু ভুল হয়েছে তাই বলছি সংজ্ঞাজনিত। দুর্ঘটনাজনিত, তাই না? রোগজনিত বা দুর্ঘটনাজনিত কারণে তিনি মারা গেছেন, বা এই অসুস্থতাজনিত কারণে তিনি মারা গেছেন, আমরা বলি না জনিত। সংজ্ঞাজনিত কারণে ভুল হয়েছে। আচ্ছা, সংজ্ঞা দিতে গিয়ে ভুল হয়েছে, তাহলে নামটা আসলে থাকলো বাহুল্য। বাহুল্য শব্দটাকে আমরা শিখবো। ওকে, বর্ণিশা ভুল অনুপপত্তি লিখেছো, ভেরি গুড। তাহলে বাহুল্য শব্দটি কি যেন বলছে দেখো। মানুষ পদ দিয়েই আমরা বুঝবো। একটা বাক্য লিখি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন বিচক্ষণ জীব। কি বললাম? বিচক্ষণ, নিচে লিখছি বিচক্ষণ জীব। এটা আমি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি মানুষ পদে। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন বিচক্ষণ জীব। আচ্ছা বলো তো, নিয়মটা ছিল পূর্ণ জাত্যর্থ হলে করতে হবে, কমও নয় বেশিও নয়। তো কথা হচ্ছে এখানে একটু বেশি কথা বলে ফেলেছে। সে তো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বললেই হয়ে যাচ্ছিল, সেই বিচক্ষণ শব্দটি এক্সট্রা করে যোগ করে ফেলেছে, তার মানে বেশি করে ফেলেছে।
করা যাবে না। তো এই যে বেশি কথা বললো এটা হচ্ছে বাহুল্য। এটা কি কথা? এটা হচ্ছে বাহুল্য কথা। বাহুল্য বলছি। বাহুল্য শব্দটি কেন বলছি? কারণ এটা অতিরিক্ত, এটা তো মনে থাকবে। তো পরে আরো কিছু অতিরিক্ত আসবে, তাদের আবার ভিন্ন নাম আছে, তো এই জন্য আমরা বাহুল্যটাকে একটু চিনে নেব অন্যভাবে। সেটা হচ্ছে এই যে বিচক্ষণতা। আচ্ছা বলো তো, মানুষের বুদ্ধি আছে তাই তো আমরা বিচক্ষণ প্রাণী, কিন্তু গরু ছাগল কি আমরা বিচক্ষণ প্রাণী বলতে পারি? বলতে পারি যে এই গরুটা বিচক্ষণ গরু? আমরা মানুষকে কিন্তু বলি যে উনি বিচক্ষণ, আমার বাবা বিচক্ষণ মানুষ, বিচক্ষণ ব্যক্তি একজন, মা একজন বিচক্ষণ ব্যক্তি, এভাবে আমরা বলি, তাই না? ভাইকে বলি বা যে কাউকে বলি, কিন্তু গরু ছাগলকে কিন্তু বলি না যে বিচক্ষণ। ঠিক আছে? তো এই বিচক্ষণ শব্দটা কিন্তু আসলে বুদ্ধি বৃত্তি থেকে এসেছে। কোথা থেকে এসেছে? এই যে বুদ্ধিবৃত্তি শব্দটা লিখেছি এখান থেকেই কিন্তু বিচক্ষণ শব্দটি এসেছে। ওকে? বা বিচক্ষণ না বলে যদি আমি বলতাম মরণশীল জীব। কি জীব? মরণশীল জীব। ওকে, তাহলে এই যে মরণশীল শব্দটি কোথা থেকে এসেছে? জীববৃত্তি মানেই, জীব মানেই সে মরবে ও মরবেই। জীব মানে যে জীবন গ্রহণ করেছে, আর যে জীবন গ্রহণ করে তার সেই জীবনের ধ্বংস অনিবার্য আছে। সো জীব বললে আর তাকে মরণশীল বলা লাগে না। এই যে বিচক্ষণ, এই যে মরণশীল, এই যে ক্ষুধা বিশিষ্ট, জীব মানেই তার ক্ষুধা থাকবে। প্রত্যেক জীবেরই ক্ষুধা আছে, সে গাছ হোক, ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক, আর হাতি হোক, আর মানুষ হোক, সবার ক্ষুধা আছে, তাই ক্ষুধা বিশিষ্ট। এই কথাগুলো যদি আমরা বলি, এগুলো আসলে মানুষ পদের যে জাত্যর্থ ছিল বুদ্ধিবৃত্তি কিংবা জীববৃত্তি, এই বুদ্ধিবৃত্তি আর জীববৃত্তি নামক বৈশিষ্ট্য থেকে আসলে এগুলি নিঃসৃত হয়। বলা হয় নিঃসৃত মানে কি? বুদ্ধিবৃত্তি বলে বিচক্ষণ বোঝা যায়, জীববৃত্তি বলেই মরণশীল, এটা নিশ্চিত জীববৃত্তি থেকে আসছে। ক্ষুধা বৈশিষ্ট্যটাও জীব বললেই হয়ে যায়, এটা আর এক্সট্রা করে বলা লাগে না। সো এই যে কথাগুলো, এই শব্দ তিনটি বললাম, বিচক্ষণ, মরণশীল, ক্ষুধা বিশিষ্ট, এগুলো যদি আমি মানুষ পদের সংজ্ঞার সাথে যোগ করে দিই অতিরিক্ত ভাবে, তাহলে সেটা হবে বাহুল্য কথাবার্তা। তাই যেহেতু বাহুল্য আমি পদ যোগ করেছি, তাই এই সংজ্ঞাটির ভুলের নাম দিয়েছি, এই যে সংজ্ঞাটা ভুল হলো এই ভুলটার নাম দিয়েছি বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি বা ভুল। কেমন ভুল? বাহুল্য সংজ্ঞাজনিত ভুল। এটা কে কে বুঝতে পেরেছো আমাকে একটু বলতে হবে এই কথাটা। এই চার ধরনের ভুলগুলো আগে আগে লিখে দিয়েছো, ভেরি গুড। আগে আগে বুঝতে পারলে ভালো, কিন্তু কথা হচ্ছে এখন যেটা বলেছি সেটা বুঝতে পারছো কিনা সেটা অনেক বড় ব্যাপার। উপলক্ষণ বলতে কি বুঝিয়েছেন? আচ্ছা, উপলক্ষণ তো পরে আসছি, উপলক্ষণটাই বলছি, সেটাই আমি বলছি। তুমি আগে বলো যে আমি যে কথাগুলো বলেছি তোমরা বলো সেটা বুঝতে পেরেছো কিনা। এই যে বিচক্ষণটা বাহুল্য দোষ না, পারভেজ কি লিখেছো? বিচক্ষণটা অতিরিক্ত হয়েছে, বিচক্ষণটা বাহুল্য দোষ না, বিচক্ষণটা বাহুল্য দোষ না। টোটাল এই সংজ্ঞাটা হচ্ছে বাহুল্য জনিত দোষে দুষ্ট হয়েছে। টোটাল সংজ্ঞাটা হচ্ছে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপত্তি। এখন এখন আমি বলবো উপলক্ষণ শব্দটা। আমরা কিন্তু অলরেডি উপলক্ষণ বুঝে ফেলেছি। তো এই যে বাহুল্য কথার শব্দটি আনলাম আমরা এক্সট্রা করে, বাহুল্য শব্দটি আনলাম, এটাকেই বলা হয় উপলক্ষণ। কি বলা হয়? উপলক্ষণ। যারা জিজ্ঞাসা করেছে উপলক্ষণ কি, আমি একটু এতক্ষণ সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন বিচক্ষণ জীব যখন বললাম, তখন এই যে বিচক্ষণটা বলছি বাহুল্য কথাবার্তা, যেহেতু সংজ্ঞার সাথে মিল করে পড়ানোর জন্য আমি কিন্তু তোমাদেরকে বলছি। অনেকেই কিন্তু তোমরা কি করো, উপলক্ষণ যখন অবান্তর লক্ষণ পড়ো সেগুলোর সাথে গুলায় ফেলো, যেন গুলায় না ফেলো তার জন্য বলছি। আমরা ফার্স্ট মনে করবো এটা হচ্ছে বাহুল্য শব্দ, আর যেগুলো বাহুল্য সেগুলোকে আমরা বলি আবার উপলক্ষণ। উপলক্ষণ, উপলক্ষণ মানে লক্ষণ মানে বৈশিষ্ট্য, উপলক্ষণ মানে যেটা আমরা শহর থেকে আমরা উপশহর বলি। কেন বলি? মনে করো সাপোজ মেহেরপুরের উপশহর পাশে আছে, রাজশাহীর উপশহর রয়েছে, ঢাকার উপশহর রয়েছে, মানে শহরের সংশ্লিষ্ট, শহর থেকেই সেটা নিশ্চিত। ঠিক তেমনি যখন যাত্রার্থের অংশ কি বুদ্ধিবৃত্তি আর জীববৃত্তি, এটা তোমরা আগেই জানো, সেই যাত্রার্থের অংশ দুইটি কোনো একটি থেকেই যখন নিশ্চিত হবে আরেকটি গুণ, অতিরিক্ত গুণটি, সেটাকে আমরা বলবো উপলক্ষণ। তার মানে উপলক্ষণ মানে হচ্ছে, তোমরা এখন লিখবে সবাই খাতায়, উপলক্ষণ বলতে আমরা কি বুঝি সেই সংজ্ঞাটি লিখবে। আমরা আবার এই উদাহরণে ফিরে আসব। ওকে, উপলক্ষণটা কি সেটা আগে তোমরা লিখবে। সেটা হচ্ছে, উপলক্ষণ হচ্ছে যে লক্ষণ পদের, লিখবে পদের যে লক্ষণ জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। কি হয়? অনিবার্যভাবে
নিঃসৃত, অনিবার্যভাবে নিঃসৃত, তাকেই বলবে উপলক্ষণ। যেমন যেমন মনে করো বিচক্ষণতা, ওকে, বিচারক্ষম, যদি বলি বিচারক্ষম, বিচার তো বুদ্ধি আছে বলেই তো সে বিচার করতে পারে নাকি, তাই বিচারক্ষমতা এসেছে কি থেকে, তুমি যদি তীর চিহ্ন দিয়ে দেখাও, এই যে তীর চিহ্ন দিয়ে দেখাও যে বুদ্ধিবৃত্তি থেকে এসেছে, এভাবেই রাখো বুদ্ধিবৃত্তি, ওকে, এভাবেই লিখো যে বিচারক্ষম গুণটি বুদ্ধিবৃত্তি থেকে নিঃসৃত হয়েছে, বুদ্ধিবৃত্তি থেকে এসেছে, তাই বিচারক্ষমতা হচ্ছে মানুষের জন্য, অতএব বিচারক্ষম হচ্ছে, এভাবে লিখো মানুষের জন্য উপলক্ষণ, মানুষের উপলক্ষণ, ওকে, মূল লক্ষণ হচ্ছে বুদ্ধিবৃত্তি, তার থেকে নিঃসৃত হয়েছে উপলক্ষণ একটি বিচারক্ষম। আর এই উপলক্ষণ কি সেটা বুঝলাম, এই উপলক্ষণটাই যখন আমি বলবো এই সংজ্ঞাটি থেকে ব্যবহার করব, তখন সেটা হবে বাহুল্য সংজ্ঞা, কারণ উপলক্ষণটা আসলে একটা বাহুল্য কথা, ঠিক আছে। মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন বিচারক্ষম প্রাণী বললাম, ওকে, বিচারক্ষম জীব। তাহলে এই যে বিচারক্ষমতা অতিরিক্ত কথা বললাম, সেই অতিরিক্ত কথাটা হয়ে গেল আমার উপলক্ষণ। এটাকে তোমার এখন তীর চিহ্ন দিয়ে আবার এখানে লিখে রাখো উপলক্ষণ। উপলক্ষণ মানেই হচ্ছে এটা বাহুল্য, উপলক্ষণ ব্যবহার হলেই সেটা বাহুল্য, ওকে। প্রথম চারটি নিয়মে একটু কনফিউজড হয়ে যাবা, যখন আমরা চারটা একবারে শেষ করব, আবার কম্পারেটিভ একটা আমি আলোচনা করব, তখন ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট যেটা বলছি এটা বোঝার চেষ্টা করো, ওকে। সবাই বুঝেছো? ভেরি গুড। তাহলে বোঝা শেষ, উপলক্ষণ শেষ। তাহলে উপলক্ষণ ব্যবহৃত হলে সেটা হচ্ছে, আমি যে সংজ্ঞা উপলক্ষণ ব্যবহার করে সংজ্ঞা দিয়েছি, এটা হচ্ছে বাহুল্য সংজ্ঞা। এরপরে চলে আসি আমরা, আচ্ছা এই উদাহরণটা রেখে দিই, এটার সাথে পরেরটার সাথে মিল একটা তুলনা করব। পরের নাম্বার 2 হচ্ছে আমরা আপত্তিক সংজ্ঞা বা অবান্তর, আগে অবান্তরটা শিখি। অবান্তর সংজ্ঞা, অবান্তর সংজ্ঞা। অবান্তর সংজ্ঞা কখন হয় জানো? যখন এই তোমরা পাশে লিখো যে সংজ্ঞায় অবান্তর লক্ষণ ব্যবহার করে সংজ্ঞা দেওয়া হয়, যে লিখো কোনো পদের সংজ্ঞায় অবান্তর লক্ষণ ব্যবহার হয়, লিখো যে কোনো পদের সংজ্ঞায় অবান্তর লক্ষণ ব্যবহৃত হলে, মানে অবান্তর লক্ষণ কি হিসেবে ব্যবহৃত হবে? অতিরিক্ত গুণ হিসেবে। আমি বারবার বলছি, আমাদের বলেছে যে কমও নয় বেশিও নয়, যখন আমরা বেশি গুণ হিসেবে উপলক্ষণ দিয়েছি বাহুল্য সংজ্ঞা হয়েছে, আর যখন আমরা বেশি গুণ হিসেবে অবান্তর লক্ষণ ব্যবহার করব, তখন সেটা হয়ে যাবে অবান্তর সংজ্ঞা। যে কোনো পদের সংজ্ঞায় অবান্তর লক্ষণ ব্যবহৃত হলে, বা তুমি বলতে পারো অতিরিক্ত গুণ হিসেবে, এই কথাটি যোগ করে নিতে পারো, যে অতিরিক্ত গুণ হিসেবে লিখে নাও, অতিরিক্ত গুণ হিসেবে অবান্তর লক্ষণ ব্যবহৃত হলে সেটি হচ্ছে বাহুল্য সংজ্ঞা, অবান্তর সংজ্ঞা। সো নামের সাথে বৈশিষ্ট্যের খুব ভালো মিল রয়েছে, সেটা হচ্ছে অবান্তর লক্ষণ ব্যবহৃত হলে অবান্তর সংজ্ঞা, ঠিক আছে। একটা উদাহরণ দিয়ে ফেলি এবং সেখান থেকে আমরা দেখব যে তাহলে অবান্তর লক্ষণ কোনটি। আমরা এর আগে উপলক্ষণ শিখে ফেলেছি। যেমন মনে করো যদি বলি যে মানুষ দিয়েই সবগুলো উদাহরণ আমরা দিব, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, আমি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এই জীবের মাঝখানে আমি এক্সট্রা করে দিলাম কি, যে 2 চোখ বিশিষ্ট, কি দিলাম, বা 1 নাক বিশিষ্ট, কি দিলাম, 1 নাক, ওকে, 1 নাক বিশিষ্ট, বা 2 চোখ, বা দ্বিপদী, কি বললাম, দ্বিপদী জীব, মানে 2 পা বিশিষ্ট জীব, 1 নাক 2 পা 32টা দাঁত, যা ইচ্ছা তাই বলতে পারো। তো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদী জীব বা 1 নাক বিশিষ্ট জীব, 1 নাক দিলে 1 নাক বিশিষ্ট দাও, 1 নাক বিশিষ্ট শব্দটা লিখতে হবে, বা দ্বিপদী বা দ্বিনয়ন বিশিষ্ট জীব, দ্বিনয়নী জীব। এখানেও অতিরিক্ত কথা কোনটা সবাই বলো? অতিরিক্ত কথাটা হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীবের মাঝখানে যেটা এসেছে সেটা অতিরিক্ত, সেটা হচ্ছে দ্বিপদী বা 1 নাক বিশিষ্ট বা 2 চোখ বিশিষ্ট, যাই বলো না কেন। এখন এই যে 2 চোখ বিশিষ্ট বা 2 নয়ন বিশিষ্ট, যাই বলো না কেন, 2 চোখ বিশিষ্ট, এই যে শব্দগুলো, এগুলোর সাথে এই বিচারক্ষম আগে যে অতিরিক্ত গুণটি ছিল তার পার্থক্য আছে। পার্থক্যটা কি আছে বলো? সেটা হচ্ছে যে, আচ্ছা বলো তো, এই দ্বিপদী মানে 2 পা, এটা কি বুদ্ধিবৃত্তি থাকলেই কি 2 পা থাকবে এমন কোনো কথা আছে বলো? বুদ্ধির সাথে তো 2 পার কোনো সম্পর্ক থাকার কোনো কথা নেই, এটা একটা বিষয়। কারণ 2 পা বিশিষ্ট প্রাণী আরো অন্য অনেক আছে, আছে না বলো? তাদের কি সবার বুদ্ধি আছে? বুদ্ধি নেই। আচ্ছা, তার মানে বুদ্ধির সাথে 2 পা হওয়ার কোনো সম্পর্ক নেই, তার মানে বুদ্ধি থেকে দ্বিপদী এই গুণটি নিশ্চিত হতে পারে না, ওকে। আবার আসো জীব থেকে নিশ্চিত হয় কিনা দেখি। জীব থেকে,
আচ্ছা বলো, জীব মানে কি দুই পদ, এটা অনিবার্য? হ্যাঁ, অনেক জীবের দুই পা আছে, যেমন মানুষের দুই পা আছে, হাঁসের দুই পা আছে, তাই না, মুরগির দুই পা আছে, পাখির দুই পা আছে। বাট অনেক সকল জীবের তো আর দুই পা নেই। হাতি বা কিংবা ঘোড়া কিংবা বলো যে কোনো অন্য ছাগল বলো, গরু বলো, বাঘ বলো, সিংহ বলো, তাদের তো চার পা আছে, তারাও তো জীব। তাহলে জীব মানেই দুই পা না। তার মানে যেটি অনিবার্যভাবে নিশ্চিত হয় সেটাকে আমরা বলেছিলাম উপলক্ষণ, কারণ বুদ্ধিবৃত্তি মানেই সে বিচার করতে পারবে, বিচারক্ষম। জীব মানেই তার ক্ষুধা থাকবে, বলেছিলাম জীব মানেই মরে যাবে, মরণশীল। সেটা হচ্ছে অনিবার্যভাবে, জীব মানেই অনিবার্যভাবে সে মরণশীল। বাট আমি বলতে পারবো না জীব মানেই অনিবার্যভাবে দ্বিপদী, বলতে পারবো না। জীব মানেই অনিবার্যভাবে সে দুই পা বিশিষ্ট নয়। জীব মানেই সে বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানেই তার দুই পা নয়। তার মানে এই দ্বিপদী গুণটি একইভাবে একটা নাক বা দুইটা চোখ, সকলের দুই চোখ নেই সব জীবের। এরা জীবের অনিবার্য কোনো বৈশিষ্ট্য নয়, অপরিহার্য কোনো বৈশিষ্ট্য নয়, এক একজনের এক এক রকম। তাই যখন যেই, তাহলে আমরা এখন অবান্তর লক্ষণের সংজ্ঞাটা কিন্তু পড়ছি, বুঝছি, ঠিক আছে? কি পড়ছি? অবান্তর লক্ষণ পড়ছি আমরা। যে লক্ষণ, পদের যে লক্ষণ তার জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না, এই না শব্দটি, যে পদের যে লক্ষণ, আমরা একটু সংক্ষেপে লিখি, উপরে মুছে দিই, উপরে লিখি সংজ্ঞাটা। হ্যাঁ, একটু সংজ্ঞাটা কি, অবান্তর লক্ষণের সংজ্ঞাটা লিখছি আমরা, অবান্তর লক্ষণের সংজ্ঞা লিখছি। ওকে, সেটা হচ্ছে যে পদের যে লক্ষণ, লক্ষণ দিয়েই বলো, কারণ বৈশিষ্ট্য শব্দটা তাহলে আবার নতুন মনে হবে। পদের যে লক্ষণ বা বৈশিষ্ট্য জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না, নিঃসৃত হয়। আমি নাটাকে খুব বড় করে লিখছি, না না না, এই নাটাই হচ্ছে উপলক্ষণ আর অবান্তর লক্ষণের পার্থক্য। উপলক্ষণে বলেছিলাম জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে, জাত্যার্থের অনিবার্য একটি অংশ। আর অবান্তর লক্ষণে বলছি না, জাত্যার্থের সাথে কোনো সম্পর্ক নেই। জীব মানে দ্বিপদী না, এটা মানুষের একটা এক্সট্রা বৈশিষ্ট্য, মানুষের একটা এক্সট্রা বৈশিষ্ট্য। তাই এটিকে আমি বলছি অবান্তর লক্ষণ। ঠিক আছে, তাহলে আমরা অবান্তর লক্ষণ বুঝে ফেলেছি। আর অবান্তর লক্ষণ যদি ব্যবহৃত হয় তাহলে সেটি অবান্তর সংজ্ঞা হবে। ঠিক আছে, যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দুই চোখ বিশিষ্ট জীব, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদী জীব, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন এক নাক বিশিষ্ট জীব। সব এক্সট্রা কথাগুলো হচ্ছে এক্সট্রা লক্ষণ, অবান্তর লক্ষণ, কিন্তু উপলক্ষণ না। তাই অবান্তর সংজ্ঞাজনিত অনুভূতি হয়েছে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমাকে একটু বলো, এই পর্যন্ত কে কে সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানিয়ে দাও প্লিজ। তাহলে আমি একটু উপলক্ষণ অবান্তর লক্ষণের তুলনা আশা করি বুঝতে পেরেছো। এখন এরপরে আবার একটা এক্সট্রা কথা বলবো এই অবান্তর লক্ষণের ক্ষেত্রে। এই অবান্তর সংজ্ঞার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আপতিক সংজ্ঞা। কি সংজ্ঞা? এখন একটু পরে বলবো যে স্যার এতক্ষণ পরে বলছেন কেন। আসলে আমি চাইনি আমার স্টুডেন্ট প্রথমে ঘাবড়ায় যায়। অবান্তর সংজ্ঞাটারই একটা নাম হচ্ছে আপতিক সংজ্ঞা। থাকে না, কাউকে বাড়িতে বলে, কাউকে বাড়িতে ডাকে নাম টুকটুকি নাকি, বা মিষ্টি বা বাবু বলে ডাকে, আসলে তার নাম মনে করো একটা অন্য নাম, তাই না? এমন আর কি অবান্তর সংজ্ঞার একটা নাম রয়েছে, সেটা হচ্ছে আপতিক সংজ্ঞা। সেটা মনে রেখো। ওকে, এটা গেল। ভালো আছি সেটা তো বুঝলাম নুরালম, ভালো আছি, বাট আনসার করছো না কেন? যে বুঝতে পেরেছো কি পাওনি সেটা আমাকে একটু বলে দিতে হবে দ্রুত দ্রুত, যে বুঝতে পেরেছো কিনা। ওকে, এখন কথা হচ্ছে আবারও সেই বৈশিষ্ট্যগুলোতে চলে আসে। আমি সব মুছে দিচ্ছি, অবান্তর সংজ্ঞা এই উপরের গুলো এখন মুছে দিচ্ছি। আগের সাথে আমার তুলনা করা শেষ হয়ে গেছে। আমি একটু ফাঁকা করে দিচ্ছি বোর্ডটা। এখন একটা জিনিস দেখো, এই যে আমি বৈশিষ্ট্যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীবের বৈশিষ্ট্য আমি দ্বিপদী লিখেছি, দুই চোখ বিশিষ্ট লিখেছি, আর আমি আরো দুইটি বৈশিষ্ট্য উপরে লিখি একটা কথা দিয়ে। যেমন মানুষ হয়, আমি বললাম মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, বুদ্ধিবৃত্তি জাস্ট বুদ্ধি লিখলাম, সম্পন্ন যে কোনো একটা লিখি, আচ্ছা লিখি বুদ্ধিবৃত্তি সম্পন্ন, লিখে ফেলি সম্পূর্ণ, বুদ্ধিবৃত্তি সম্পন্ন কেমন জীব? আমি বললাম যে সাপোজ হচ্ছে কালো জীব, ফর্সা জীব। আচ্ছা, আমি যেহেতু কালো মানুষ তাই কালো লিখি, বুদ্ধিবৃত্তি সম্পন্ন কালো জীব। এটা যদি বলি তাহলে কেমন হবে? আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, এখানে আমি বলছিলাম মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদী জীব, এইটাও আমি উপরে লিখে ফেলি, মানুষ
হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদী, কি বলছি, দ্বিপদী জীব, মানে 2 পা বিশিষ্ট জীব। আর এটা আগেটাই বলছি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন কালো জীব, কালো, আর এখানে থাকলো দ্বিপদী। দুইটাই মনে হচ্ছে দুইটাই তো অবান্তর লক্ষণ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। দুইটাই কি ধরনের লক্ষণ? অবান্তর লক্ষণ। দ্বিপদী তো আগেই বুঝিয়েছি কেন অবান্তর, কারণ জীব থেকেও নিঃসৃত হচ্ছে না, অনিবার্য নয়। জীব হইলে অনিবার্য নয় যে তার 2 পা থাকবে, বুদ্ধিবৃত্তি হইলে অনিবার্য নয় যে তার 2 পা থাকবে। আবার কালো অনিবার্য নয়, জীব হইলে যে সে কালো হবে তা নাই। অনেক এক জীব লাল, কোন জীব কালো, কোন জীব সাদা, কোন জীব এক এক জীব এক এক রকম। তো জীব হইলেই কালো হবে এটা অনিবার্য নয়, বুদ্ধি থাকলে যে সে কালো হবে এমন অনিবার্য নয়, তাহলে ফর্সাগুলোর মানুষ হইতো না। তাহলে দুইটি অবান্তর লক্ষণ, দুইটি অবান্তর সংজ্ঞা হওয়ার কথা ছিল, কিন্তু প্রথমটিকে অবান্তর সংজ্ঞা বলছি, পরেরটিকে আমি বলছি অব্যাপক সংজ্ঞা। কি বলছি? অব্যাপক সংজ্ঞা। এই কথাটি এখন তোমার মাথায় লাগবে, মাথায় বাজ পড়ার মতো হবে। কি বলে স্যার, এখন যে আমরা পড়লাম অবান্তর লক্ষণ, হ্যাঁ এটা অবান্তর লক্ষণ, ঠিক আছে, কেন এটা ভিন্ন হয়ে গেল সেটা আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে কালো জীব আর দ্বিপদী জীব। আচ্ছা বলো, আমাকে যদি কেউ বলে যে আচ্ছা জামশেদ বা মানুষ, তুমি একটা মানুষ, তুমি হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদী জীব, তাহলে তো কথা ঠিক আছে। কিন্তু যদি আমি মানুষের সংজ্ঞা দিয়ে বলি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন কালো জীব, তাহলে ফর্সাগুলো কি করবে বলো তো? ফর্সাগুলো বলবে যে তাহলে কি আমরা মানুষ না? ঠিক আছে, কারণ কালোরা তাহলে কি শুধু মানুষ, বুদ্ধিবৃত্তি আছে তাদের, আর জীব তারা কালো, তাই বলে তারা মানুষ, তাহলে আমি শুধু মানুষ, যারা ফর্সা আছো তোমরা বা তাদের মতো আমাদের মানুষের মধ্যে যারা ফর্সা তারা মানুষ না? তার মানে দেখো, দ্বিপদী যখন বলেছিলাম তখন কিন্তু কেউ প্রশ্ন তুলতে পারবে না, কারণ সবারই 2 পা আছে, আমার তোমার সবারই কিছু ব্যতিক্রম আল্লাহ তাআলা প্রতিবন্ধী বা সেগুলো ব্যতিক্রমগুলো আমরা ধরছি না, বাট মানুষ মানে 2 পা। তো এ নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। যেই বলেছি বুদ্ধিবৃত্তি সম্পন্ন কালো জীব মানুষ, তখনই বিপদটা হয়ে গেছে, কারণ আমি মানুষ, ফর্সাটা মানুষ না। কিন্তু যদি কালোর জায়গায় যদি বলতাম ফর্সা, তাহলে তাও কালো, আমি বলতাম আমি কি তাহলে মানুষ না? তার মানে এটাকে আমরা বলবো অবিচ্ছেদ্য। কি বলবো? এটাকে বলবো বিচ্ছেদ্য। কি বলবো? এই যে বিচ্ছেদ্য শব্দটা খেয়াল করো, বিচ্ছেদ্য। আর এটাকে বলবো অবিচ্ছেদ্য। কি বলবো? অবিচ্ছেদ্য। আবার নতুন একটা শব্দ, নতুন 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 আর নতুন। সো প্রথম দিন আজকে আমরা এই পর্যন্ত শেষ রাখবো, এরপরে আমি আর যাবো না আজকের আলোচনায়, এটা একটু ক্লিয়ার করে দিব, ঠিক আছে? দেখো, অবান্তর সংজ্ঞাতে আমরা অবান্তর লক্ষণ ব্যবহার করেছি, বাট তাকে আমি এখন বলছি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ অবিচ্ছেদ্য শব্দটা তোমরা জানো যে যাকে আলাদা করা যায় না। যেমন তোমার খুব ক্লোজ ফ্রেন্ডকে তোমাকে বলা যায় যে ওরা হচ্ছে অবিচ্ছেদ্য, কারণ সব সময় একসাথে খায়, একসাথে ঘুমায়, একসাথে থাকে, একই সব সাথে স্কুলে যায়, কলেজে যায়, এমন হয় না? তো তোমরা হচ্ছে অবিচ্ছেদ্য। তো দ্বিপদী বৈশিষ্ট্যটি, 2 পা বৈশিষ্ট্যটি মানুষ পদের সাথে অবিচ্ছেদ্য। কার সাথে অবিচ্ছেদ্য? এটা কিন্তু আমি যাত্রা থেকে তুলনা করছি না, আমি যে পদের সংজ্ঞা দিচ্ছি তার সাথে আসলে দ্বিপদী বৈশিষ্ট্যটি অবিচ্ছেদ্য। মানুষ মানেই 2 পা থাকবে। কার সাথে অবিচ্ছেদ্য? মানুষ যে পদের সংজ্ঞা দিচ্ছি তার সাথে অবিচ্ছেদ্য 2 পা। মানুষ মানে 2 পা থাকবে, এটা অবিচ্ছেদ্য, একে আলাদা করা যাবে না। তাই যখন অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যবহার করব, অ্যাকচুয়ালি তখন সেটা হবে অবান্তর সংজ্ঞা। আমি যে সংজ্ঞা দিয়েছিলাম এটাকে এখন আমি আবার রেকটিফাই করব, যে কোনো পদের সংজ্ঞায় অবান্তর লক্ষণ ব্যবহৃত হলে বলেছি না অতিরিক্ত গুণ হিসেবে। তোমরা আসলে এখন গুছিয়ে, আমি একবারে বলিনি কারণ বললে তোমরা বুঝতে পারতে না। কোনো পদের সংজ্ঞায় কি লিখবে? অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যবহৃত হলে। অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যবহৃত হলে তখন সেটাকে আমরা বলবো অবান্তর সংজ্ঞা। আর যখন আমি বলছি কালো জীব, এটা বিচ্ছেদ্য, কিছু মানুষ কালো, কিছু মানুষ ফর্সা, কিছু মানুষ শ্যামলা, তাহলে তখন সেটা হয়ে যাচ্ছে মানুষের জন্য বিচ্ছেদ্য। এক এক মানুষ জন্য এটা অবিচ্ছেদ্য কোনো গুণ না, এটা মানুষের বিচ্ছেদ্য। কিছু মানুষের আছে, কিছু মানুষের নাই, তাই কি হচ্ছে বিচ্ছেদ্য গুণ। আচ্ছা, এবার নামকরণটার সার্থকতা দেখো, কেন অব্যাপক বলছে? কারণটা হচ্ছে, আমি চলে এসেছি অব্যাপক সংজ্ঞায়, নাম্বার 3। এটা হচ্ছে 3 নম্বর সংজ্ঞা। 3 নম্বর সংজ্ঞা জনিত ভুল, ওকে? 3 নম্বর সংজ্ঞা না, 3 নম্বর ভুল। অব্যাপক বলছি কারণ হচ্ছে মানুষ, যখন আমি বলছি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন কালো জীব, তার মানে মানুষ যদি থাকতো, এক বক্স মানুষ আছে মনে করে, এখানে এক বক্স মানুষ আছে,
750 কোটি। ওকে, এই বক্সে কত মানুষ আছে? 750 কোটি। এটা পৃথিবীটা যদি আয়তাকার না, আমি এইভাবে আঁকেছি। ওকে দেখো, তাহলে এটা ভাগ হয়ে যাবে, একদম ফেটে যাবে, সাথে সাথে ফেটে ফেটে চলচির হয়ে যাবে, যে দিয়ে বলবি আচ্ছা ঠিক আছে, তাহলে এইগুলো হোক মানুষ, কালোগুলো হোক মানুষ, আর ফর্সাগুলো কোনো মানুষ না, এগুলো বাদ হয়ে গেল। তাহলে এটা মানুষ পদটি অব্যাপক হয়ে গেল না? অব্যাপক মানে অগভীর, অব্যাপক মানে ব্যাপক না, ছোট ছোট, অল্প। অব্যাপক মানে আমরা শব্দটা জানি ছোট। তাহলে মানুষ কি হয়ে গেল? অব্যাপক হয়ে গেল। মানুষ হওয়া উচিত ছিল এত বড়, হয়ে গেল এতটুকু। এটাকে আমরা বলছি অব্যাপক, মানে স্বল্প, অল্প হয়ে গেল। তাই সংজ্ঞা, এর নামটা করা ঠিক আছে, তাই না বলো? যে যেহেতু আমি বিচ্ছেদ্য কোন একটি বৈশিষ্ট্য ব্যবহার করেছি, তাই মানুষ অল্প হয়ে গিয়েছে, তাই অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। ঠিক আছে, ওকে। এইগুলো নিয়ে যাই হোক, তো এখন যেটা বলি, আসলে আমরা এশিয়ানরা সবাই কালো ম্যাক্সিমাম। খুব বাইরে গেলে মনে হবে, ওয়েস্টার্ন কান্ট্রিতে গেলে মনে হবে আমরা সত্যি মানে আমরা একটু কালো, কারণ এশিয়ান একটা কালারই ডিফারেন্ট, এশিয়ান কালারটা। তো যাই হোক না কেন, তো দেখো তাহলে এটা অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। ঠিক আছে, আমরা 3টি সংজ্ঞা এখন বুঝতে পেরেছি কিনা আমাকে একটু জানাইতে হবে যে বুঝতে পারছো। শেখ শাহিন বলেছো বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, ভেরি গুড। তাহলেই হয়েছে, বুঝতে পারলেই আলহামদুলিল্লাহ, নাকি? সো আমরা একটু রিভিউ করব, লাস্ট যে 3টা যে পড়েছি একসাথে দেখি কন্ট্রাস্ট করে বুঝতে পারি কিনা। ফার্স্ট এটা বলেছিলাম, একটু উঁচু করে লিখি। ফার্স্ট এটা বলেছিলাম বাহুল্য, ভুল। সব কিন্তু কি পড়ছি? অনুপপত্তি পড়ছি, মনে থাকে জানো? আমরা কিন্তু সংজ্ঞা পড়ছি না, সংজ্ঞার ভুল পড়ছি, মনে থাকে? অনুপপত্তি একটা হচ্ছে বাহুল্য, একটা হচ্ছে অবান্তর, আর একটা হচ্ছে অব্যাপক। ওকে, অব্যাপক। এই 3টি আজকে আমরা ভুল পড়েছি। আরেকটা আছে অতি ব্যাপক, সেটা খুব সহজ, কিন্তু আজকে ক্লাস টাইম যেহেতু অনেক হয়ে গিয়েছে, আমি আর ওটা বাড়াচ্ছি না, নেক্সট দিন আমি ওটা অ্যাড করে দেব। তাহলে বাহুল্য, অবান্তর, অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি 3টা পড়েছি। নিয়ম ছিল একটাই, প্রথম নিয়ম ছিল পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, বেশিও না কমও না। এই 3টাতেই আমরা বেশি গুণ উল্লেখ করেছি। 3টাতে কি গুণ উল্লেখ করেছি? 3টাতেই বেশি কথা বলে ফেলেছি, অতিরিক্ত লক্ষণ বা বৈশিষ্ট্য বলে ফেলেছি, তাই 3টাতেই ভুল হয়েছে। আর লাস্টে যেটা অতিব্যাপক কালকে পড়াবো আগামী দিন, সেটাতে থাকবে কম বলে ফেলবো। এই 3টাতে বেশি বলে ফেলেছি, সে আগামী দিন কি কম বলবো। ওকে, সো বেশি বলেছি, কেমন কেমন বেশি বলেছি? এখানে আমরা উপলক্ষণ ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? উপলক্ষণ ব্যবহার করেছি। অবান্তরে আমরা অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যবহার করেছি, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যবহার করেছি, লক্ষণ। আর এটাতে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যবহার করেছি, বিচ্ছেদ্য অবান্তর, অবান্তর দুটোই অবান্তর লক্ষণ, বাট এটা বিচ্ছেদ্য, এটা অবিচ্ছেদ্য। এই 4টা তোমাকে অবশ্যই খাতায় করতে হবে, 3টাকে পাশাপাশি লিখতে হবে, তাছাড়া কিন্তু গুলায় যাবে, বারবার গুলায় যাবে। সো একদম যদি স্পষ্ট করতে চাও তাহলে 3টাকে পাশাপাশি লিখো, বা 4টাকে আরো ভালো, আগামী দিন পড়লে 4টাকে পাশাপাশি লিখবো আমরা, তখন আমরা আরো ক্লিয়ার হবো 4টা একসাথে। তাহলে বাহুল্য, উপলক্ষণে এখন বৈশিষ্ট্য একটা করে উদাহরণ লিখে ফেলি আমরা। মানুষের ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে আমরা মানুষ দিয়ে একটু উদাহরণ করে দিচ্ছি। মানুষের উপলক্ষণে একটা কি হতে পারে? হ্যাঁ, হতে পারে ক্ষুধা বিশিষ্ট। কি হতে পারে? ক্ষুধা বিশিষ্ট। আরেকটা উদাহরণ লিখে রাখো, যেমন বিচারক্ষম। কি? বিচারক্ষম। একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি থেকে নিঃসৃত হয়েছে, সেটা তো যাত্রার্থের অংশ। যাত্রার্থ বা যাত্রার্থের অংশ থেকে নিঃসৃত গুণ হলে সেটা উপলক্ষণ, সেটা অতিরিক্ত হিসেবে যদি আমরা বাকি ব্যবহার করি সেটা হচ্ছে বাহুল্য সংজ্ঞা হয়ে যাবে। ক্ষুধা বিশিষ্ট, জীববৃত্তি থেকে নিঃসৃত হয় অনিবার্যভাবে, জীব মানেই অনিবার্যভাবে তার ক্ষুধা থাকবে, কম বা বেশি, তাহলে এটা উপলক্ষণ। আর অবান্তর সংজ্ঞা হয়েছে কিভাবে? অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যবহার করেছি। যে পদটি ব্যবহার করবো, মানুষ পদটির কথা বলছি, তাই মানুষ পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হচ্ছে যেটা দ্বিপদী, দ্বিনয়নী, দ্বিপদী, দ্বিনয়নী, দুই চোখ, দুই পা, এগুলো একদম অবিচ্ছেদ্য, তাই না? মানুষ দ্বিপার্শ্বীয়, প্রতিসম, দুই দিকে সব রয়েছে। সো দ্বিপদী, দ্বিনয়নী, এটা হচ্ছে মানুষের জন্য অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যদি আমি বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদী জীব, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যবহার করেছি, অবান্তর সংজ্ঞা। ওকে, ঠান্ডা মাথায় একটু ভাববে পরে, আগে তুলে নাও। আর বিচ্ছেদ্য, যেটা মানুষের সাথে বিচ্ছেদ্য, কেউ ফর্সা, কেউ কালো, কেউ লম্বা, কেউ বেটে, তাহলে লম্বা, বেটে, খাটো,
কিংবা ফর্সা কালো, এগুলো যদি আমরা বলি তাহলে সেই হবে, সেটাও অতিরিক্ত একটি লক্ষণ, কিন্তু সেটা হচ্ছে বিচ্ছেদ, মানুষের সাথে অবিচ্ছেদ্য নয়, বিচ্ছেদ অমত লক্ষণ। এটা ব্যবহার করলে অব্যাপক হয়ে যাবে, কারণ মানুষ তখন অল্প হয়ে যাবে। যদি মানুষ হয় লম্বা জীব বলি, তাহলে মানুষ লম্বাগুলো মানুষ হবে, বেটিগুলো মানুষ হবে না, খাটোগুলো আমরা যারা আছে তারা মানুষ হবে না, তাহলে এটা তখন কি হয়ে যাবে, অব্যাপক হয়ে যাবে, মানুষ অব্যাপক হয়ে যাবে। এই হচ্ছে তিনটি পার্থক্য। আশা করি তোমরা এই তিনটি এভাবে লিখে তারপর একটা করে খুব মানে যদি আরো একটু বাসায় তোমরা নিজেরা একটা করে মানুষ সম্পূর্ণ বাক্য দিয়ে মানুষ দিয়ে সম্পূর্ণ উদাহরণটি লিখবে, এখানে সম্পূর্ণ একটা করে সংজ্ঞা লিখবে এই বক্সে। তাহলে তিনটি তোমাদের গুলাবে না এবং পরীক্ষার আগে একবার দেখলেই দেখবা খুব ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। পারভেজ ইসলাম, বরণী সাহা লিখেছো, সবাই বুঝতে পেরেছো, আশা করি সবগুলোই বুঝতে পেরেছো। আগামী দিন আমরা এর পরের যে অতি ব্যাপক সংজ্ঞা, যেটাতে আমরা কম কথা বলবো, এই তিনটাতে বেশি বলেছি, সেটা শিখে ফেলবো। তারপরে আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নিয়মগুলো পড়ে ফেলবো, পঞ্চম নিয়ম। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করব। তোমাদের সাথে থাকতে ইচ্ছা হয়, কথা বলতে ইচ্ছা হয়, কিন্তু অতিরিক্ত সময় আসলে হয়ে যাচ্ছে, তো সম্ভব না। আমার জন্য দোয়া করবে যেন সুস্থভাবে আগামীকাল ক্লাসে উপস্থিত হতে পারি। তোমরা সুস্থ থাকবে এবং একটু বাসায় অবশ্যই একটু দেখবে বইটা। ঠিক আছে, একটু আগের পরগুলো রিভিশন দিবে। সে পর্যন্ত তোমাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।